মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্পট নোটিশ ইস্যু হয়েছে বলে ইতিমধ্যেই বেশ কিছু মিডিয়া, বিশেষত সেই সকল মিডিয়া যাদেরকে আমরা কোট আনকোট ন্যাশনাল মিডিয়া বলে থাকি, সে সকল মিডিয়া ইতিমধ্যেই খবর করা শুরু করেছে। বেশ কিছু সাংবাদিক, বিরাট 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 সাংবাদিক, তারা নিজের ফেসবুক টুইটার হ্যান্ডেলেও এই বিষয়টি নিয়ে লেখালেখি শুরু করেছেন। তারা বলছেন তাদের সকলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কন্টেম্পট নোটিশ ইস্যু হয়েছে। এটাই কোট আনকোট কন্টেম্পট নোটিশ ইস্যু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কন্টেম্পট নোটিশ কারা ইস্যু করেছে আপনি জানেন না, কিন্তু সন্ধ্যেবেলার বাজারি মিডিয়া, মুখে রংচং মাখা সংসাজা কিছু বাজারি মিডিয়া আপনাকে গেলাবে, আজকে কোট আনকোট গেলাবে যে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলে নিন না কেন, অমুক মঞ্চে দাঁড়িয়ে তমুক তারিখে অমুকদেরকে সামনে ডেকে যাই বলুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় কন্টেম্পট নোটিশ কিন্তু ইস্যু হয়ে গেছে। এরকম করে থুতনি ধরে বসে একটা টাই পরা কোট পরা ভার এরম দুদিকে হাত মেলে দিয়ে এরম করে হাত ঘুরিয়ে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন সং, রং মাখা সং, ঢং, তারা আপনাকে আজকে এটা কোট আনকোট গেলাবে। নির্ভীক উত্তর বলছে ওই গেলানোর প্রক্রিয়াটা শুরুর আগে নির্ভীক উত্তরের এই লাইভটা আপনারা সকলে শেয়ার করে গোটা বাংলায় পাঠিয়ে দিন, আর ওই রং মাখা সং ঢংদেরকেও পাঠিয়ে দিন, ওদেরকে বুঝিয়ে দিন গোমর ফাঁক হয়ে গেছে। নাটকের জবনিকা নাটক শুরুর আগেই পতন হয়ে গেছে। নির্ভীক উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনৈতিক অবৈধভাবে কন্টেম্পট নোটিশ পাঠানো এক মক্কেল এবং তার আইনজীবীকে কঠোর থেকে কঠোরতর ভাষায় ইতিমধ্যেই নোটিশ করেছেন। নোটিশ পড়ে আপনাদেরকে শোনাবে নির্ভীক উত্তর। তার আগে আপনাদেরকে জানানো দরকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নোটিশ করা হয়েছে বলে দাবি, সেই নোটিশের একাংশে লেখা রয়েছে যে ইউ আর বিং রিস্ট্রেন্ড, মানে আমরা ওই সেই মক্কেল কেঠোপা ভাল্লুক এবং তার আইনজীবী, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বলছে, তাদের আস্পর্ধা দেখুন, যে আমরা আপনাকে নিষেধ করছি আদালতের এই এসএসসি বিষয়ক রায় নিয়ে আপনি একটি কথাও কোনো মঞ্চে কোনো জায়গায় বলবেন না। তোরা কে? রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্য প্রশাসককে রিস্ট্রেন করার তথা নিষেধ করার কে ভাই তোমরা? কে? বাংলার মানুষকে জানতে হবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত পরতে পরতে যে মিথ্যাচারগুলো দানা বাঁধে এবং সেগুলোর পৃষ্ঠপোষকতা করে ওই বিকাশ ভট্টাচার্য, অভিজিৎ গাঙ্গুলি আর এই এবিপি আনন্দ, টিভি9 বাংলা, রিপাবলিক বাংলারা, এগুলো ভাড়ামি বাদ দিয়ে আর কিছু নয়, স্রেফ ভাড়ামি। আইন কি বলছে? 2 পাতার নোটিশ এক্সক্লুসিভলি এই মুহূর্তে নির্ভীক উত্তরের পর্দায় লাইভের পরে কমেন্ট সেকশনে 2 পাতা নোটিশের প্রতিলিপি আমি আপলোডও করে দেব। ইতিমধ্যেই আমার ফেসবুক ওয়ালে এই নোটিশের 2 পাতা অলরেডি আপলোড করেছি। কোন নোটিশ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেজিটিমেট অবৈধ নোটিশ পাঠানো আইনজীবী এবং তার দুর্বৃত্ত মক্কেলকে যে নোটিশ নির্ভীক উত্তর পাঠিয়েছে। টু সিদ্ধার্থ দত্তা অ্যাডভোকেট, তার ঠিকানা, তার 2টি ঠিকানা, হেন তেন সব। সাবজেক্ট ইন রেসপন্স 1 ভেগ অ্যান্ড ইলেজিটিমেট, একটি ভেগ এবং অবৈধ কন্টেম্পট নোটিশ সেন্ট টু দি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রীমতী মমতা ব্যানার্জি, ডেটেড 10th April 2025। আমি লিখছি, শ্রী দত্ত, টু বিগিন উইথ I would like to clarify that I stand at the very same place where you were standing when you were issuing the aforementioned contempt notice to the Honorable Chief Minister of West Bengal, Srimati Mamata Banerjee, on 10th April 2025.
on behalf of your client, Shri Prasun Moitro, supposedly trustee of Atmadip NGO. To clarify it further, if you have your rights reserved to issue such an illegitimate contempt notice to Srimati Mamata Banerjee, whereas the law of the land or the apex court doesn't entitle you to do so, I also do have the right as a common man of Bengal to restrain such fake propaganda from being propagated. কি মানে? আমি লিখেছি, আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শ্রী দত্ত আইনজীবী সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে নোটিশটি পাঠাচ্ছি যেই জায়গায় দাঁড়িয়ে আপনিও মনে করেছিলেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি কন্টেম্প্ট নোটিশ পাঠাতে পারেন আপনার মক্কেল প্রসূন মৈত্র আত্মদ্বীপ এনজিওর সো কল্ড ট্রাস্টি তার বিহাফে। আমি লিখেছি এটা আমার নৈতিক কর্তব্য, যদিও আপনাকে আপনার এদেশের আইন এবং আপনাকে অর্থাৎ শ্রী দত্ত আইনজীবী আপনাকে বা আপনার মক্কেলকে সুপ্রিম কোর্ট, এদেশের এপেক্স কোর্ট, সর্বোত্তম এবং সর্বোচ্চ আদালত এদেশের, তারা আপনাকে এমন কোনো এন্টাইটেলমেন্ট দেননি, এমন কোনো অধিকার দেননি যে আপনি এরকম একটি নোটিশ দিয়ে শাসানি দিতে পারেন একজন প্রশাসককে বা কোনো ব্যক্তিকে। সেখানে দাঁড়িয়ে আমি বাংলার একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ফান্ডামেন্টাল রাইট, আমার অধিকার প্রয়োগ করে আপনাকে এই নোটিশটি পাঠাচ্ছি। শ্রী দত্ত, the law states the source of power of Supreme Court for proceeding for an action of contempt is under Article 129 of the Constitution of India. That power of Supreme Court to initiate contempt is not in any manner limited by the provisions of the Contempt of Courts Act 1971. The court is vested with the constitutional powers to deal with the contempt, and Section 15 of Contempt of Courts Act is not the source of power to issue notice for contempt. It only provides the procedure in which such attempt is to be initiated. ওনারা ওনাদের নোটিশে লিখেছেন যে যে আইনের ধারায় নাকি ওনাদেরকে বলা হয়েছে, যে যে আইনের ধারায় নাকি ওনাদেরকে অধিকার দেওয়া হয়েছে এদেশের আইনের তরফে এমন এই হেন কন্টেম্প্ট নোটিশ কাউকে পাঠিয়ে দেওয়ার। কিন্তু আমি এখানে বলে দিয়েছি স্পষ্টভাবে যে আইনের পরিভাষায় আমরা দেখতে পাচ্ছি এমন কোনো এন্টাইটেলমেন্ট আপনার নেই যেখানে আপনি কন্টেম্প্ট নোটিশ পাঠাতে পারেন। আপনি কন্টেম্প্ট অফ কোর্টস অ্যাক্টের দ্বারা, কন্টেম্পটস অফ কোর্ট অ্যাক্টের দরুন আপনি আবেদন করতে পারেন যে ধর্মাবতার এখানে কন্টেম্প্ট হচ্ছে, এবং সেই আবেদনের বিষয়ে হ্যাঁ একটি কন্টেম্প্ট নোটিশ পাঠিয়েই তাকে অবগত করতে পারেন যাকে আপনি নোটিশটি পাঠাতে চাইছেন। কিন্তু আপনাদের ভাষা, আপনাদের ওই চিঠির ভাষা, ওই নোটিশের ভাষায় মনে হচ্ছে আদালত আপনাকে বলেছে ভাই তুমি আমার মান রক্ষা করো, তুমি আমার হয়ে সমস্ত কাজ করে দাও। এগুলো শুধুমাত্র মিডিয়ার অ্যাটেনশন পাওয়ার সস্তা গিমিক এবং কারসাজি। আমি লিখেছি ফার্দারমোর ইট অ্যাডস, এই জায়গাটা শুনবেন মন দিয়ে, contempt proceedings can be initiated by the Supreme Court or High Courts either on their own motion or upon the consent of the Attorney General for Supreme Court or Advocate General for High Courts। মানে কন্টেম্পটের নোটিশ কোনো আদালতের হয়ে তোমার পাঠাতে গেলে ইদার তোমার লাগবে সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের কনসেন্ট বা সম্মতি, আর হাইকোর্টের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের কনসেন্ট বা সম্মতি। কোথায় সেটা, কোথায় কোথায় কবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোমরা কন্টেম্পটের প্রসিডিংসের আবেদন করেছো? কোথায় সেই আবেদন গৃহীত হয়েছে? কোথায় সেই কনসেন্ট তোমাদেরকে লিখিত দেওয়া হয়েছে আদালতের তরফে? আর কোন অধিকারে তুমি একজন রাজ্যের মুখ্য প্রশাসককে শাসানি দিতে পারো আদালতের নাম ভারিয়ে যে আপনাকে এত দ্বারা অবগত করা হইতেছে, আপনি আর কথা বলিবেন না? কেন?
ফান্ডামেন্টাল রাইট কেড়ে নেবে। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের সাথে কথা বলতে পারবেন না। তোমাদের পার্টি অফিস থেকে পারমিশন নিয়ে আসতে হবে, তোমাদের অভিজিৎ গাঙ্গুলি আর বিকাশ ভট্টাচার্যের থেকে পারমিশন নিয়ে আসতে হবে মমতা ব্যানার্জিকে। বাংলার মানুষকে বিজেপি আর সিপিএম এর থেকে পারমিশন নিয়ে আসতে হবে প্রতিবাদ করার জন্য। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন ততক্ষণ তোমরা বুলি কপচাবে যতক্ষণ সেটা ব্যবহৃত হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করার জন্য, রাজ্যের শিক্ষামন্ত্রীকে তিরস্কার করার জন্য, এ বাংলার মানুষকে অপমান করার জন্য, এ বাংলাটাকে কলুষিত করার জন্য। ততক্ষণ পর্যন্ত কনস্টিটিউশনের পাতায় তোমরা দেখতে পাও ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন। আর একজন মুখ্য প্রশাসক, একজন মুখ্যমন্ত্রী, তিনি একটি পাহাড় প্রমাণ একটি সমস্যা, সেই সমস্যার সামনে দাঁড়িয়ে সেই সমস্যায় আক্রান্ত মানুষদেরকে বার্তা দিতে পারবেন না। তোমরা বলবে উই রিস্ট্রেন ইউ। আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে অধিকার কে দিয়েছে? শুধু এখানেই নয়, ফার্দার এই নোটিশে আমি মেনশন করেছি সুপ্রিম কোর্টের কন্টেম্পটের ক্ষেত্রে কি কি প্রসিডিংস এর ধাপ থাকবে, হাইকোর্টের কন্টেম্পটের ক্ষেত্রে কি কি প্রসিডিংস এর ধাপ থাকবে, এবং ওরা বলতে পারে যে ওরা তো প্রাইভেট হিসেবে করেছে, সেটাও দিয়েছি। আমি লিখছি আ প্রাইভেট ইন্ডিভিজুয়াল ক্যান অলসো ইনিশিয়েট কন্টেম্পট প্রসিডিংস। শুনবেন, আ প্রাইভেট ইন্ডিভিজুয়াল ক্যান অলসো ইনিশিয়েট contempt proceedings, but they need to obtain the consent of the Attorney General for Supreme Court or Advocate General for High Court before filing a complaint. আমার সাদা মনে কাদা নেই, আমি বাংলার সাধারণ মানুষ, আমি খেটে খাওয়া মানুষ, আমার পুঁজি কম, আমি বুঝি কম, আমি যা দেখি আমি তাই বিশ্বাস করি। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কন্টেম্পট তথা অবমাননার এই যে নোটিশ বলে যেটাকে তোমরা দাবি করছো, একটা 1 টাকার বন্ড পেপারের ওপরে 75 পয়সার কালি, এই 1 টাকা 12 আনা খরচা করে তোমরা যে মিডিয়া অ্যাটেনশনটা কিনতে চাইছো আর বিকাশ ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলির পদলেওয়ানটা করছো, সেটার পারমিশন তুমি যদি ব্যক্তি বিশেষ হিসেবেও করতে চাও, সেটার পারমিশন তোমার সুপ্রিম কোর্টের থেকে লাগবে, অ্যাডভোকেট জেনারেলের থেকে, হাইকোর্টের ক্ষেত্রে, এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও তোমার কনসেন্ট লাগবে। কোথায় সেই কনসেন্টটা? কোথায়? আমার পুঁজি কম, আমি বুঝি কম, আমায় দেখাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি নোটিশ করেছো, আরে বাপরে, ধক, বুকের পাটা। দ্বিতীয় পৃষ্ঠা নোটিশের, দ্বিতীয় এবং শেষ পৃষ্ঠা, সেখানে প্রথমে দিয়েছি টাইম লিমিট, কতদিনের মধ্যে কন্টেম্পটের নোটিশ করা যায়, জুরিসডিকশন দিয়েছি, ঠিক আছে। কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট 1971 কি বলছে সেটাও দিয়েছি। এবারে আইনের পরিভাষাগুলো কোট আনকোট দেওয়ার পরে আমার নিজের কিছু ব্যক্তিগত কথা আমি অ্যাড করেছি, যেটা আপনাদেরকে আমি বুক ঠুকে শুনিয়ে দিচ্ছি। তার কারণ আমি মনে করি বাংলার মুখ্য প্রশাসককে চোখ রাঙালে তার মানে বাংলাকে কেউ চোখ রাঙাচ্ছে, আর বাংলাকে কেউ চোখ রাঙালে সে চোখ তো ভাই আমি ড্যাব ড্যাব করে পৃথিবীর আলো আমি দেখতে দেব না এমন ভাবে। সে চোখকে হয় নিচু হতে হবে, আর নয়তো সেই চোখকে চোখ রাঙানোর আগে নথি দেখাতে হবে কিসের ভিত্তিতে চোখ রাঙানি। আমি লিখেছি, আফটার কনসাল্টিং দ্য ল অফ দি ল্যান্ড thoroughly, we are astonished as to how your client felt the urge of drawing media attention by committing such a farce, that too in the name of the Honorable Supreme Court of India. আমি লিখছি, এদেশের আইনের পাতাগুলো কনসাল্ট করার পরে, পড়ার পরে আমি অবাক, আমি চকিত যে আপনার মক্কেল কোন আক্কেলে স্রেফ মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য এই কন্টেম্পট নোটিশের নামক এই প্রহসনটা, তাও বা সুপ্রিম কোর্টের নামে করার দুঃসাহসিকতা, আস্পর্ধা দেখাতে পারলো। আমি লিখেছি, with due respect to the law of the land and the honorable constitution of India, exercising my fundamental rights, I would like to get back to the pages of the law that states, অর্থাৎ
এদেশের আইন এবং এদেশের সম্মানীয় সংবিধানের প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ সম্ভ্রম এবং নিঃশর্ত আনুগত্য রেখে আমি আপনাকে একবার মনে করিয়ে দিতে চাইবো এদেশের আইন কি বলছে। বলে আমি লিখেছি, একজন প্রশাসক বা একজন যে কোনো ব্যক্তিকে, ভারতীয় নাগরিককে আদালতের নামে কোনো রকমের চোখরাঙানি দিলে এবং ভিত্তিহীনভাবে কোনো রকমের চোখরাঙানি দিলে সেই আইনজীবীর বিরুদ্ধে আদালত কি বলছে, এদেশের আইন কি বলছে, কি কি প্রসিডিংস হতে পারে, লাইসেন্স ক্যান্সেল হওয়া থেকে শুরু করে, সাসপেনশন থেকে শুরু করে, সেন্সরশিপ থেকে শুরু করে কি কি হতে পারে, আদালত কি বলছে। তৃণমূল বলছে না, বাংলার সরকার বলছে না, নির্ভীক উত্তর বলছে না, বাংলার মানুষ বলছে না, বলছে দেশের আইন। একদম শেষ প্যারাগ্রাফ, একদম শেষ প্যারাগ্রাফে প্রফেশনাল মিসকন্ডাক্ট দেওয়ার পরে নির্ভীক উত্তরের তরফে আমি একটাই লাইন শুধু ওই বেয়াক্কেলে মক্কেল এবং তার বেয়াক্কেলে আইনজীবীকে বলেছি, সেটা হলো ট্রুথ শ্যাল প্রিভেল, সত্যের জয় হবে বলে আমি আমার নিজের সম্পূর্ণ পরিচয়, আমার ফোন নম্বর সবটা আমি ওখানে দিয়েছি। আমার বক্তব্য, আমি ভুল হলে আমার বিরুদ্ধে আইনে যাও। কারণ যদি এনারা নোটিশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাইতেন থার্ড পার্টি হিসেবে যে আপনার এই বক্তব্য আমাদের মনে হয়েছে আদালতের জাজমেন্টকে হার্ট করছে, আমরা সেই মর্মে আপনাকে নোটিশ ইস্যু করছি, তাহলে একরকম ছিল। এরা ইচ্ছাকৃতভাবে, এরা জানে এরা এই নোটিশটা করার পরে বাংলার কিছু দালাল মিডিয়া, এ দেশের কিছু দালাল মিডিয়া এত বড় বড় জিভ মেলে পদলেহন করতে চলে আসবে এই মিথ্যাটা রটাতে যে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে অবমাননার নোটিশ করা হয়েছে। সাধারণ মানুষ, সাধারণ বাঙালি, বাংলা প্রেমী মানুষ, সাধারণ বাংলাবাসী তারা বিশ্বাসও করবেন যে হ্যাঁ সত্যি হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে যোগ্য চাকরিহারাদের উদ্দেশ্যে যা বলেছিলেন তার প্রেক্ষিতে আদালত অবমাননা নোটিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে। কিন্তু নির্ভীক উত্তরের পর্দায় কোথায় কোন কোন বড় 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 অ্যাডভোকেট, কোন বড় 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 তেলানো সাংবাদিক, কে কোথায় কি পোস্ট করছে, কোথায় কি লিখছে, কোন চ্যানেলে কি বলছে, ইরেলিভেন্ট। নির্ভীক উত্তর দায়িত্ব নিয়ে আপনাকে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বা হাইকোর্ট এই বিষয়ে কোনো ধরনের কন্টেম্পট নোটিশ দেয়নি। যে কাগজের টুকরো কন্টেম্পট নোটিশের নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে বলে মিডিয়া দেখাচ্ছে, সেটি একজন ব্যক্তি বিশেষ যার নাম প্রসূন মৈত্র, যিনি 2 বছর হাইকোর্টে আইনজীবী ছিলেন বলে নিজে বলেন, কেউ জানে না দেখেনি, 2005 থেকে 2007। উনি ওই 2 বছরে হাইকোর্টে থেকে যতটা আইনজীবী হয়েছেন তার থেকে বাংলার বাচ্চারা ছোটবেলা থেকে ব্রুসলি সিনেমা দেখে বেশি ব্ল্যাক বেল্ট হয়েছে। সেই হেন প্রসূন মৈত্র, সংঘী প্রসূন মৈত্র, আরএসএস এর পেয়াদা প্রসূন মৈত্র, বাম বিজেপির কমিশন খোর প্রসূন মৈত্র, এমন একটি এনজিও ট্রাস্টি যে এনজিওর না মাথা আছে না মুন্ডু আছে, সেই প্রসূন মৈত্র দিনের পর দিন মুসলমানদেরকে হিন্দুদেরকে বিভাজন করতে চাওয়া প্রসূন মৈত্র, সেই প্রসূন মৈত্রর হয়ে তার আইনজীবী মুখ্যমন্ত্রীকে একটা নোটিশ পাঠিয়েছেন। ওনারা ঠিক যতটা সুপ্রিম কোর্টের হয়ে অবমাননার নোটিশ ইস্যু করার অধিকার রাখেন, আমি ঠিক ততটাই মুকেশ আম্বানির নাতির অন্নপ্রাশনে মুকেশ আম্বানির হয়ে আপনাকে আমন্ত্রণ জানানোর অধিকার রাখি। এবার আপনারা দুটো মিশিয়ে নিন, মিলিয়ে নিন। প্রসূন মৈত্র বা তার আইনজীবী সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখ রাঙানি দেওয়ার ততটাই অধিকার রাখেন যতটা আমি অধিকার রাখি অভিজিৎ গাঙ্গুলির স্ত্রীকে জিজ্ঞাসা না করেই বলে দেওয়ার যে অভিজিৎ গাঙ্গুলির কি কি দোষের কারণে তিনি
মোটামুটি এই সম্পর্কটি থেকে পালিয়ে বাঁচতে বাধ্য হয়েছে। আমি ঠিক ততটাই অধিকার রাখি, যতটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে জিজ্ঞাসা না করে, পারমিশন না নিয়ে তাদের হয়ে কন্টেম্পট নোটিশ ইস্যু করার অধিকার রাখে এই প্রসূন মৈত্র, বাম বিজেপির কমিশনখোর প্রসূন মৈত্র এবং তার বোনাফাইড আইনজীবী। ততটাই অধিকার আমি রাখি যতটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য হিয়ারিং পিছু কত টাকা নিয়েছেন সেটা যারা পেমেন্ট করেছেন তাদেরকে জিজ্ঞাসা না করে, তাদের থেকে কনফার্মেশন না নিয়েই বলে দেওয়ার। আমি বলছি, পায়ের তলার জমি আগে দেখো কতটা শক্ত, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রশাসকের দিকে চোখ রাঙানি দিতে আসবে। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে 2টো চোখ রাঙাতে পারবে, 200 চোখ রাঙাতে পারবে, 20,000 চোখ রাঙাতে পারবে। 20 কোটি চোখ তোমাকে যখন রাঙাবে, 20 কোটি চোখ বাংলার, তখন তুমি কোথায় পালাবে হে মক্কেল? তোমার পৃষ্ঠপোষক, তোমার রাজনৈতিক মালিক পক্ষকে একটু জানিয়ে দাও। নির্ভীক উত্তর, তোমার উকিল সাহেবকে নোটিশ পাঠিয়েছে, জবাব দাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন আদালতের দেওয়া পারমিশনের নিরিখে তুমি কন্টেম্পট নোটিশ ইস্যু করেছো বলে চারিদিকে ফাজলামি মারা কথাবার্তা রটিয়ে বেড়াচ্ছ? উত্তরটা দাও। গতকালকের একটা কি শান্তিপূর্ণ আন্দোলন, গতকাল নির্ভীক উত্তরের পর্দায় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু স্পেসিফিক্স, একটা ভিডিও দেখিয়েছিলাম, পরে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা ভাইরাল হয়, যে কেমনতর শান্তিপূর্ণ ছিল অবস্থানটা। আজকে আরেকটা ভিডিও দেখাবো, ঠিক 1.5 মিনিটের ভিডিওটা দেখুন, ফিরছি বাকি এপিসোড নিয়ে। আমার মনে হয় না গতকালকের অবস্থান, গতকালকের প্রতিবাদ কর্মসূচি, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি, শান্তিপূর্ণতার সংজ্ঞা দিতে, উদাহরণ দিতে এই একটি ক্লিপের এই 10 সেকেন্ড বাদ দিয়ে, আমি যে পুরোটা দেখালাম তার 10 সেকেন্ড ওই ক্লিপটা আমি ধরলাম শুধু, ওই 10 সেকেন্ড বাদ দিয়ে আর কিছুই দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বলছে শিক্ষক মশাই, অভিনেতা একজন আছেন, মাথায় চুল কম, চুলের তলায় মাথার ভেতর ঘিলু কম, ঘিলুর ভেতর মনুষ্যত্ব কম, বুকের ভেতর বিবেক কম, সেহান অভিনেতা লিখেছেন মাস্টার মশাই আপনি তো কিছু দেখেননি। মাস্টার মশাই দেখবেন না কেন? মাস্টার মশাই দেখেছেন তো।
মাস্টার মশাই দেখেছেন যে তার সহকর্মী পাশে দাঁড়িয়ে বলছে এই জায়গাটা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব। বাংলার যে সকল মানুষ, তৃণমূল হন না হন, সরকারের পক্ষে হন বিপক্ষে হন, মানুষ হন বাম বিজেপি হন, সকলের কাছে আমার একটা প্রশ্ন, পুলিশ আর কতদিন সহ্য করবে বলুন তো? আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম কিছু বাম বিজেপি, কিছু সুবিধাবাদী, কিছু গাছের খাওয়া তলার পুরনো জ্যাকেটধারী, তারা সবাই লিখছে পুলিশকে আরো সংযত হতে হবে, পুলিশকে আরো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। পুলিশ আর কতদিন সহ্য করবে একটু বলবেন আমাকে? বাংলার পুলিশ আর কতদিন সহ্য করবে? তাদের চোখ উপড়ে নেওয়া হয়, তাদের পা ভেঙে দেওয়া হয়, তাদের হাত ভেঙে দেওয়া হয়, তাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়, মহিলা পুলিশদেরকে ভিড়ের মাঝে শ্লীলতাহানি করা হয়। বাংলার পুলিশকে শান্ত থাকতে হবে। বাংলার পুলিশকে সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বাম বিজেপির তরফে বলা হয়েছে অগাস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, অক্টোবর নভেম্বর মাসে, গতকালকেও, এর আগে আমরা ক্লিপও দেখিয়েছি, বলছে বাড়ি যান, বাড়িতে সন্তান আছে, মেয়ে সন্তান, যান ওকে গিয়ে ধর্ষণ করে দিন। এটা শোনার পরে একজন পিতা চুপ করে দাঁড়িয়ে থাকলেন স্রেফ একটাই কারণে, ওনার গায়ে পুলিশের উর্দিটা আছে। একজন পিতাকে বলা হচ্ছে গিয়ে তার বাড়িতে তার কন্যা সন্তানকে ধর্ষণ করতে, কিছু রাজনৈতিক মদতপুষ্ট দুর্বৃত্ত এ কথা সর্বসমক্ষে সেই পিতার দিকে ছুড়ে দিচ্ছে, আর পিতার হাত পা বাঁধা, তার কারণ পিতার গায়ে পুলিশের উর্দিটা আছে। দিনের পর দিন যারা পুলিশের স্ত্রী, সহধর্মিনী বা স্বামী, তাদেরকে সোশ্যাল মিডিয়ায় নক্কার থেকে নক্কারজনক উক্তি সহ্য করতে হয়েছে, কটূক্তি সহ্য করতে হয়েছে। তাদের ছবি মর্ফ করে পর্নোগ্রাফিক ছবির মধ্যে এডিট করে সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট করা হয়েছে, পুলিশকে সহ্য করতে হয়েছে। পিটিয়ে চামড়া গুটিয়ে দেওয়ার অর্ডার তারা পাননি। কিন্তু আমার কথা হচ্ছে, আমার এই কথাটা সরকারের বিরুদ্ধেও যেতে পারে, আই ডোন্ট মাইন্ড। কারণ যে মানুষগুলোর ঈদ নেই, দুর্গাপুজো নেই, বড়দিন নেই, পয়লা বৈশাখ নেই, হোলি নেই, দিওয়ালি নেই, রাস্তায় দাঁড়িয়ে তারা কর্তব্যরত, পরিবারকে ছেড়ে তারা আমাদের সুষ্ঠুভাবে সেলিব্রেশনের জন্য রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেন, থানায় বসে ডিউটি করেন, অপরাধীদের ধরতে মৃত্যুর মুখে দাঁড়ান, আর এইসব পলিটিক্যাল জানোয়ারগুলোর সামনে এদেরকে কন্ট্রোল করতে মৃত্যুর মুখে দাঁড়ান। সেই পুলিশ কর্মীদের জন্য বলতে গিয়ে যদি আমি সরকারের বিরুদ্ধে, মানব সভ্যতার বিরুদ্ধে, যে কোনো আইনি পরিভাষার বিরুদ্ধেও কোনো কথা বলি, তার জন্য আমার বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন হয়, আমি তাতে আই ডোন্ট মাইন্ড। আমি মনে করি না এ বাংলার পুলিশের উইকনেস বা দুর্বলতা হচ্ছে তাদের উর্দি। আমি মনে করি এ বাংলার পুলিশ এ বাংলার গর্ব। অন্যান্য রাজ্যে যখন আমরা পুলিশকে দেখি মরাল পুলিশিং করতে, অন্যান্য রাজ্যে যখন আমরা পুলিশকে দেখি কর্তব্যে গাফিলতিটা এত দূর নিয়ে যেতে যে একজন ধর্ষিতার জিভ কেটে দিয়ে চলে যাচ্ছে রাজনৈতিক মদতপুষ্টরা, মব লিঞ্চিংয়ে মরে যাচ্ছে কোনো সাধারণ যুবক কিশোর, তখন আমার গর্ব হয় যে আমার বাংলার পুলিশ কর্তব্যে অবিচল। হ্যাঁ, এক্সেপশন আছে, বাট এক্সেপশন থাকার মানেটা এটা নয়। সে তো সিপিএম এর এক্সেপশন আছে, সুশান্ত ঘোষ, আরো নাম বলবো, আগে থেকে শুরু করব, পালিয়ে যাবেন তো কানে হাত দিয়ে। তন্ময় আছে, তন্ময় ভট্টাচার্য, মহিলা সাংবাদিকদের বাড়ি থেকে কোলে বসে পড়ে। তা আমি এখন তন্ময় মহিলা সাংবাদিকের কোলে বসে বলে আমি এখন সুজন চক্রবর্তীকে বলবো তুই তো কোলে বসিস?
সুশান্ত ঘোষ মহিলাদেরকে চাকরি দেওয়ার অছিলায় বাড়িতে ডেকে দিনের পর দিন বলপূর্বক সহবাস করে বলে সে দায় আমি বিকাশ ভট্টাচার্যের উপর চাপাবো নাকি? চাপাবো? শ্রমিক ভট্টাচার্য একের পর এক বান্ধবী বানাবেন, তারপরে বান্ধবী নিজের পরিচয় নিজের স্বীকৃতি চাইলে তাকে খুনের চেষ্টা করাবেন, সেটা কোনো মিডিয়া বের করলে সেই মিডিয়াকে সুপ্রিম কোর্টের হুমকি দেবেন। এই একই দায় আমি অভিজিৎ গাঙ্গুলির ঘাড়ে চাপাবো নাকি? তাহলে যদি 1% পুলিশের কোনো কর্তব্যে গাফিলতি কোনো ক্ষেত্রে হয়ে থাকে, তার দায় কি সব পুলিশকে নিতে হবে নাকি? একটা পার্থ চট্টোপাধ্যায় যদি জানোয়ার হয়ে থাকে, আর তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে মুখ্য প্রশাসক হিসেবে যখন দায়িত্ব নিয়ে বলেন একজন যোগ্য প্রার্থীরও, একজন যোগ্য চাকরি হারানো চাকরি প্রার্থীরও ক্ষতি আমি হতে দেব না, তখন এই বাম বিজেপির কমিশনখোর এজেন্টরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে পাশ কাটিয়ে ওই একটা জানোয়ার পার্থ চট্টোপাধ্যায়কে আঁকড়ে ধরে পড়ে থাকে। তার কারণ এদের পার্থ হচ্ছে এদের ভিত্তি, সুশান্ত এদের ভবিষ্যৎ। এই বাম বিজেপির কে জ্ঞান দেয় এসব নিয়ে? রূপা গাঙ্গুলি জ্ঞান দেয়। বাংলার কোন কাজটায় লেগেছে আজ অব্দি বলুন? ওর ছেলে একবার মদ্যপ অবস্থায় একটা বিধ্বংসী দুর্ঘটনা ঘটালো গাড়ি নিয়ে রাস্তায়। এর বাইরে রূপা গাঙ্গুলিকে কোনো বিষয় কোনোদিন বড়ভাবে বেরিয়ে আসতে দেখেছেন? রূপা গাঙ্গুলি ওই একটা রাগ রয়ে গেছে মনে, ওর ছেলে মদ খেয়ে গাড়ি চালাবে, গাড়ি দিয়ে মানুষের প্রাণ কাটবে, কেন বাংলার পুলিশ তাকে গ্রেপ্তার করবে? ওই একটা রাগ এখনো রূপা গাঙ্গুলির কাজ করে। মিঠুন চক্রবর্তী নিজের ধর্ষক ছেলেটাকে বিজেপির কোলে পিঠে রেখে মানুষ করানোর জন্য আজকে বাংলার বুকে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে নারকীয় ভাষায় আক্রমণ করছে। আমরা পারি না পিঠে ট্যালকম পাউডার ঘষে দিতে? আমরা ল অ্যান্ড অর্ডারের উপর বিশ্বাস রাখি। কিন্তু আমার প্রশ্ন, বাংলার মানুষ বলুন, যারা পুলিশের পরিবার থেকে আসছেন তারা আজকে দেখবেন এই পর্বটা, বাংলার মানুষ বলুন, পুলিশের উর্দি গায়ে আছে বলে বাম বিজেপি কারোর চোখ কেড়ে নেবে, কারোর হাত ভেঙে দেবে, কারোর কলার ধরে বোতাম ছিঁড়ে দেবে, বলবে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেবো, তারপরে লাঠির বাড়ি খেলে লাঠি খেলে বলবে ও আমি তো শিক্ষক। শিক্ষককে, তোমার মতো শিক্ষক, যদি শিক্ষক আমার বাড়িতে কোনো শিক্ষক, ধরুন আমার বাড়িতে ডাকাতি করতে এলো কোনো শিক্ষক, আমি চাকরিহারাদের কথা বলছি না, একজন কেউ আমার বাড়িতে ডাকাতি করতে এলো, আমি পরে জানতে পারলাম পেশায় শিক্ষক, কি বলবো? এবার আমি তাকে একটা ঢ্যাঁসার বাড়ি মেরেছি, আমার বাড়িতে যে ডাকাতি করতে এসেছিল, আমার গেট ভাঙছিল, ঢ্যাঁসার বাড়ি মেরেছি, হেডলাইনটা কি হবে? ডাকাতকে ঢ্যাঁসার বাড়ি মারলেন এক ব্যক্তি, নাকি শিক্ষককে ঢ্যাঁসার বাড়ি মারলেন এক ব্যক্তি? এই একই উদাহরণ আমি কয়েক মাস আগে দিয়েছিলাম ফেরেববাজ দেবাশিস হালদার জুনিয়র ডাক্তারদের বিষয়ে। আমি বলেছিলাম একজন ডাক্তারের চেম্বারে একজন ডাক্তার যদি একজন পেশেন্টের ওপর ছুরি নিয়ে চড়াও হয় এবং সেই পেশেন্ট যদি সেই ডাক্তারের ওপর সেলফ ডিফেন্সে হামলা চালায়, তাহলে হেডলাইনটা কি হবে? সেই পেশেন্টের ওপর হামলা হওয়ায় সে সেলফ ডিফেন্সে রিটালিয়েট করেছে, নাকি একজন পেশেন্ট একজন ডাক্তারকে আক্রমণ করেছে? হেডলাইনটা কি হবে? একজন শিক্ষক তিনি ততক্ষণ শিক্ষক যতক্ষণ তার হাবভাব, তার কর্মকাণ্ড সবকিছু শিক্ষক সুলভ। কেউ একজন শিক্ষক বলে তাকে এদেশের আইন, এদেশের সংবিধান, এদেশের কোনো আইনি বই, কোনো কনস্টিটিউশন তাকে এই অধিকার দেয়নি যে তুমি শিক্ষক বলে এদেশের আইন নিয়ে তুমি ছেলে খেলা করতে পারো, এদেশের যে কোনো জায়গায় গিয়ে তুমি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করতে পারো। একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন সাংবাদিক, একজন খেলোয়াড়, একজন রাজনীতিবিদ, একজন নেতা, একজন মন্ত্রী, একজন বেকার, একজন চোর, একজন ডাকাত,
এভরিবডি, সবাইকে একই প্যারামিটারে জাজ করা হবে যখন তার দ্বারা কোনো অপরাধ হবে। তাহলে মাস্টার মশাই আপনি কিছু দেখেননি কেন? মাস্টার মশাই দেখেছেন, মাস্টার মশাই চোখ মেলে দেখেছেন। এসএফআই এর প্ররোচনায়, এসএফআই এর দ্বারা বাম বিজেপির মদত পুষ্ট মিছিল গিয়ে কসবার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর এর অফিসে হামলা চালিয়েছে, গেট ভেঙেছে, পুলিশ কর্মীদেরকে আক্রান্ত করেছে। পুলিশ কর্মীরা সংবেদনশীলতার সঙ্গে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে। তারপরে যখন সিচুয়েশন কন্ট্রোলের বাইরে, যখন তারা বলছে পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দিতে হবে, তখন পুলিশ রিটালিয়েট করেছে। আপনি ভাবুন, আমি যদি ধরেও নি ওখানে 100 জন শিক্ষক ছিলেন, তার মধ্যে একজন খারাপ, সেই একজন যদি ওখানে পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিত, আর ওখানে যদি একজন শিক্ষকেরও প্রাণনাশ হতো, মুখ দেখাতে পারতাম আমরা নিজেদের কাছে। দল, সরকার, অ্যাডমিনিস্ট্রেশন সব ছেড়ে দিন, নিজেদের কাছে আমরা মুখ দেখাতে পারতাম যে একজন শিক্ষকের মৃত্যু হলো, একজন বাংলাভাষীর মৃত্যু হলো এরকম ভাবে পুলিশের চোখের সামনে। পুলিশ কি করবে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার জন্য? জ্যোতি বসু বলেছিলেন পুলিশকে ধরে ওরা মারবে, আর পুলিশ কি রসগোল্লা খাওয়াবে? আমি রসগোল্লা অব্দি যাচ্ছি না, পুলিশ কি করবে? আরতি করবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলে সামনে নেতা আছে না, মন্ত্রী আছে না, ডাক্তার আছে না, শিক্ষক আছে না, কে আছে, ডাজ নট ম্যাটার। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলে পুলিশ হ্যাজ টু রিঅ্যাক্ট। আমি বলছি পুলিশকে অপমান করতে 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 করতে, পুলিশকে নোংরা নোংরা আক্রমণ করতে করতে, পুলিশ কর্মীদের সন্তানদের, স্বামীদের, স্ত্রীদের, পরিবার পরিজনদেরকে নোংরা আক্রমণ করতে করতে এমন একটা জায়গা এসছে, যদি 1 ঘন্টার জন্য বাংলার পুলিশ কর্মীরা ভাবেন উই শ্যাল রিটালিয়েট, আমি বলছি পিঠের চামড়া খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বাংলার পুলিশ তো সেই মানসিকতার নন। তারা আক্রমণ সহ্য করে, তাদের হাত ভাঙা হয়েছে, পা ভাঙা হয়েছে, বিপক্ষে যারা ছিলেন তাদের কি হয়েছে, পায়ে লাল লাল ডোরা কাটা দাগ। কি হয়েছে? ফাইবার স্টিকের বাড়ি মেরেছে। ফাইবার স্টিকের বাড়িটা কি? শিক্ষক মহাশয় ক্লাসে বসে ক্লাস নিচ্ছিলেন, আর পুলিশ গিয়ে বলেছে স্যার মে আই কাম ইন, স্যার বলেছেন হ্যাঁ এসো, পুলিশ ঢুকেছে, ঢুকে ফাইবার স্টিকের বাড়ি মেরে দিয়েছে। এমন হয়েছে ঘটনাটা। উত্তেজিত উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করার সময় তার পরিচয় দেখা হয় না। এটা শুধু বাংলার পুলিশ বলে না, সারা বিশ্বের সমস্ত প্রতিরক্ষার দায়িত্বে থাকা, প্রশাসনিক দায়িত্বে থাকা সকল পুলিশ কর্মীর কর্তব্য, সকল সিকিউরিটি পার্সোনেলের কর্তব্য এটা। পুলিশের ওপর আক্রমণ করবে, সরকারি সম্পত্তি ধ্বংস করবে, সেখানে গিয়ে বলবে পেট্রোল দিয়ে আগুন দিয়ে দাও, আর পুলিশ কি বলবে? লাঠি দিয়ে বাড়ি মারার বলবে আচ্ছা স্যার আপনাকে চেনা চেনা লাগছে, আপনি আপনি টিচার, আপনি সাইডে যান, আপনি ওপাশে গিয়ে গন্ডগোল করুন। আচ্ছা এই তুই ভাই আয়, তুই কি করিস, তুই এসে ভাই পাঠিয়েছে তোকে, মার এটাকে। এরম ভাবে হয়? এরম ভাবে হয়? দুটো লাইন হবে, এই লাইনে শিক্ষকরা দাঁড়িয়ে বাদরামি করবে, এই লাইনে এসএফআই দাঁড়িয়ে বাদরামি করবে, এরম হয়? তুমি মার খাওয়ার জন্য গেছো, মার খাওয়ার মতো কাজ করবে, পুলিশকে আক্রমণ করবে, পুলিশকে প্ররোচিত করবে, সরকারি সম্পত্তি ধ্বংস করবে, ডিআই অফিসের গেট ভাঙবে, বাম বিজেপির তাবেদারি করবে, বাংলার শান্তি শৃঙ্খলা ব্যাহত করার চেষ্টা করবে, আর পুলিশ বলবে এসো হে বৈশাখ, এসো এসো। কলকাতা পুলিশ তো এসো হে বৈশাখ বলেনি। কলকাতা পুলিশ যেটা করেছে ওটা মাইল্ড। ঠাকুর না করুক, যদি ওখানে থাকতাম কালো বৈশাখী দেখিয়ে দিতাম। অন্য রাজ্যের পুলিশ কেমন কাল বৈশাখী দেখায় কালকে বেরিয়েছে উত্তরপ্রদেশের ফুটেজ, যান দেখুন। কালকে পর্যন্ত যাদের ন্যারেটিভ ছিল খাবো কি, যেই কালকে রাত্রিবেলায় সন্ধ্যেবেলায়
স্টেট গভর্নমেন্টের পোর্টালে যোগ্য শিক্ষকদের ওই তালিকা দিয়ে যে তারা তারা টার্মিনেটেড নয়, এখনো পর্যন্ত দে আর এন্টাইটেল টু ফার্দার স্যালারি। এটা যেই প্রকাশ হয়ে গেল, রাতারাতি এই দালালগুলোর ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেল। দালালগুলোর ন্যারেটিভ কি হয়ে গেল? দালালগুলোর ন্যারেটিভ হয়ে গেল না ওএমআর বার করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এটা আদালত অবমাননা নয়? আদালত সেদিনকে অর্ডার কপি 41 পাতার অর্ডার কপি, সুপ্রিম কোর্টের 41 পাতার অর্ডার কপির একদম শেষ প্যারাগ্রাফে, শেষ পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফে, 41তম পৃষ্ঠার শেষ প্যারাগ্রাফে সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিস বলেছেন যে এত দ্বারা মামলা ডিসপোজ করা হইল। মামলা যদি ডিসপোজই হয়ে গিয়ে থাকে, তাও আবার সুপ্রিম কোর্টে, তোরা কি এবার এটা ওএমআর গুলো নিয়ে কোথায় যাবি? চীনের কোর্টে যাবি নাকি? নেই বাংলাদেশের কোর্টে গিয়ে লড়া হবে? আমার দেশের এপেক্স কোর্ট, আমার দেশের সর্বোচ্চ আদালত মামলা ডিসপোজ করে দিয়েছে। তো এরপরে কি হতে পারে? এরপরে সেটাই হতে পারে যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তারা ক্লারিফিকেশনের জন্য আবেদন করেছেন এবং তারা রিভিউ পিটিশন করতেও পারেন। এই চাকরিহারাদের মোদ্দা কথা, এই চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য, তাদের যেন কোনো রকম ক্ষতি না হয়, তার সমস্ত রকম আইনি প্রক্রিয়া স্টেট গভর্নমেন্ট করবে। কিন্তু এই যে জানোয়ারটা এদের হয়ে লড়াই করে, এদের বলতে বাম বিজেপির হয়ে লড়াই করে চাকরিগুলো কাড়লো, আর একটা জানোয়ার যে যখন জানোয়ার ছিল না, জজ ছিল, সেই সময় রায় দিয়ে গিয়েছিল, পরে রায়টা দিয়ে মানে গলা দিয়ে পুরো ঢোকটা গিলতেও পারেনি, জানোয়ার ডিগবাজি দিয়ে চলে গেছে ভারতীয় জনতা পার্টিতে। তারা দুজন বলে না সুরির সাক্ষী মাতাল। এখানে চোর আর ডাকাত গৃহস্থের বাড়িতে চুরি করে গৃহস্থকে বলছে, দাদা থানায় গেলে কেমন হয়? এটা মনে করাচ্ছে না চুরিটা আমি করেছি, ডাকাতিটা আমি করেছি, রাহাজানিটা আমি করেছি, কেপমারিটা আমি করেছি। বলছে আপনার বাড়িতে চুরি ডাকাতিটা যে হলো, থানায় গেলে কেমন হয়? এরা ঘেরাও হয়ে যাক থানার সামনে গিয়ে। বলদ মনে হয় বাংলার মানুষকে? বাংলার মানুষকে কি বলদ মনে হয়? একটা জানোয়ার লড়লো চাকরি খাওয়ার পক্ষে, একটা জানোয়ার রায় দিল চাকরি খাবে বলে, বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলল যাদেরকে চাকরি খেলাম তারা মারা যাবে। মহামান্য চিফ জাস্টিস বললেন রায় বহাল। কিন্তু চিফ জাস্টিস তো রাস্তায় নেমে বলছেন না। কিন্তু ওই যে দুটো রাজনৈতিক কারসাজি করা কমিশনভোগী অমানুষ বিকাশ ভট্টাচার্য আর অভিজিৎ গাঙ্গুলি, তারা কিন্তু বলছে আমরা এর শেষ দেখে ছাড়বো। বিকাশ ভট্টাচার্য বলছে স্টেট যদি, রাজ্য যদি এই যোগ্যদের মধ্যে কাউকে 1 নয়া পয়সাও মাইনে দেয়, তাহলে বিকাশ ভট্টাচার্য কন্টেম্প পিটিশন করবে। বিকাশ ভট্টাচার্যকে বলছি, তোমার যদি অকাত থাকে, আমার রাজ্যের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষকে, এই 26,000-এর মধ্যে 19,500 যোগ্য শিক্ষক অশিক্ষা কর্মীদেরকে রাজ্য সরকারের সহায়তা পাওয়া থেকে তুমি আটকে দেখাও বিকাশ ভট্টাচার্য, তোমার যদি সত্যি এত অকাত থেকে থাকে। বিকাশ ভট্টাচার্য কে? ও একটা মিডিওকার উকিল, যার ভালো সেটিং আছে, একটা দালাল গোষ্ঠীতে বিলং করার জন্য, একটা দালাল গোষ্ঠীর অংশ বিশেষ হওয়ার জন্য বিকাশ ভট্টাচার্যের জায়গায় জায়গায় সেটিং আছে। সেই কারণে টুকটাক রায়, এই সব তো অমানুষগুলো যায় চেয়ারে বসার অপব্যবহার করে রায় দিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি। যেদিনকে অভিজিৎ গাঙ্গুলি রায়টা দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই বলেছিলেন এটা রাজনৈতিক মদতপুষ্ট রায়। দিস ইজ পলিটিসাইজেশন অফ দ্য জুডিশিয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন, সেদিনকে একই হুমকি তাকে দেওয়া হয়েছিল, আদালতের অবমাননা। কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক প্রমাণিত হলেন তো। দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে ওই অভিজিৎ গাঙ্গুলি তমলুকে ভারতীয় জনতা পার্টির টিকিটে দাঁড়ালেন তো। কিভাবে জিতলো সে সবাই জানে। দাঁড়ালো তো, বললো তো যাদের চাকরি আমি খেয়েছি তাদের প্রাণ কেড়ে নেবো, তাদের মৃত্যু হবে, বললো তো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সেদিনও ঠিক প্রমাণ হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন
যে দিস ইজ পলিটিসাইজেশন অফ কোর্ট ভার্ডিক্ট, মহামান্য আদালতের রায়ের রাজনীতিকরণ হচ্ছে এবং এই রাজনীতিকরণের বিরুদ্ধে দাঁড়িয়ে সোচ্চার হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি কারোর পেটে লাথি পড়তে দেবেন না। তার বিরোধ করে যদি কোন রাজনৈতিক মদতপুষ্ট রাজনৈতিক বাম বিজেপির এজেন্ট বাজার গরম করতে রাস্তায় নামে তাহলে পশ্চাতে তো লাথি পড়বেই। ইউ ক্যান নট স্টপ ইট। কনসিকুয়েন্স আপনারা যতই বলে নিন, যেই বলুক না কেন, সংযম দেখানো উচিত ছিল, সংযত হওয়া উচিত ছিল। আমি বলছি কলকাতা পুলিশ যা করেছে, রাজ্য পুলিশ যা করেছে, বাংলার পুলিশ যা করেছে বেশ করেছে। সব সহ্যের একটা সীমা হয়, সব কিছুর একটা সীমা হয়। দিনের পর দিন নোংরা নোংরা উক্তি। আপনি আজকে গিয়ে শুভেন্দু অধিকারীর ব্যক্তি জীবন নিয়ে তাকে টার্গেট করুন, বাজারে কিছু দালাল নেমে পড়বে। এইভাবে না আপনারা বলতে পারেন না রাজনৈতিক ব্যক্তিত্বকে রাজনীতি নিয়ে আক্রমণ করুন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার সময়, ক্ষমা করবেন আমাকে এই কথাগুলো আমি রিপিট করছি বলে, তাও কে তার সন্তান, তার বিবাহ হয়েছিল কিনা, কার সঙ্গে তার সম্পর্ক ছিল, তিনি ডাইনি, তিনি রক্ত খেয়ে নিচ্ছেন, নোংরা ভাষার তো আমি আর উল্লেখ করছি না। এই ভাষাগুলো, এই উক্তিগুলো বাম বিজেপি করতে পারবে। আপনি বলুন বিকাশ ভট্টাচার্য পয়সা নিয়ে এরকম একটা দুর্বৃত্তপনা করলো, সঙ্গে সঙ্গে কি বলবে? ওটা ওনার ব্যক্তি জীবন, ওটা ওনার প্রফেশনাল জায়গা, উনি আইনজীবী, উনি পয়সা নিতেই পারেন। তা তোদের জন্য ব্যক্তি জীবন আছে, তোদের জন্য প্রফেশনাল লাইফ আছে, তোদের জন্য কর্মজীবন আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, রাজ্য সরকারের জন্য, রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত কর্মচারীদের কোনো ব্যক্তি জীবন নেই, কোনো কর্মজীবন নেই। তাদের পারমিট আছে, তোদের কাছে পারমিট আছে তাদেরকে গালিগালাজ দেওয়ার। কে বানাচ্ছে এসব আইন, এসব সোশ্যাল স্ট্যান্ডার্ডস কে বানাচ্ছে? নিয়ে আসুন না, তাকে চামড়াটা গুটিয়ে দিই। আমি তো বারবার বলছি নির্ভীক উত্তরটা দেখার কোনো দায় আপনার নেই, যদি না আপনার বাংলা দ্রোহীদের মুখ ভেঙে দেওয়ার দায় থাকে। বাংলার বিরুদ্ধে ন্যূনতম কুৎসা অপপ্রচার শুনে যদি আপনার রক্ত গরম হয় তাহলে আপনি নির্ভীক উত্তরটা দেখবেন, নালে কমিশন খোরদের সঙ্গে হাত মিলিয়ে জীবন কাটিয়ে দিন। কে বারণ করেছে? বারণ তো কেউ করছে না। বাংলার পুলিশের গায়ে হাত পড়লে, আমি জানি না পুলিশের উচ্চপদস্থ কর্তারা কি সিদ্ধান্ত নেবেন, কি বলবেন, সেটা তাদের ব্যাপার। আমি বাংলার সাধারণ নাগরিক, আমার পুঁজি কম, আমি বুঝি কম। আমি বলছি একটা মারলে 5টা মারা হবে। বাংলার পুলিশের গায়ে একটা হাত পড়লে উল্টো দিকে 4টে হাত পড়বে। বাংলাকে একজন কলুষিত করলে তাকে 4 জন মিলে ঘিরে ধরা হবে। আর আজকে এই শিক্ষকদের পাশে গিয়ে কারা নাকি দাঁড়াচ্ছে শুনছি, দেবাশিস হালদার। এই তোর ওই ওয়েবসাইটটা কোথায় রে দেবাশিস? ডাক্তার দেবাশিস হালদার, পড়াশোনার নাম নেই, উটকো ছেলে, 800 গ্রামের একটা ছেলে, বড় বড় কথা। ওর থেকে একটা মুরগির ওজন বেশি হয়। তোর ওই ওয়েবসাইটটা কোথায় যেটা ফেদে বসে বাংলা থেকে টাকা তুলেছিলিস? কই ওই ওয়েবসাইটটা? কই কোথায় সেই ইউপিআই নাম্বারগুলো কোথায় যেটা দিয়ে টাকা তুলতিস তোরা? দেবাশিস হালদার ডাক্তার, এদের কথায় কথায় বলে ডাক্তার সমাজ আক্রান্ত, শিক্ষক সমাজ আক্রান্ত, তোরাই নাকি সমাজ। এদিকে সমাজ যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যায় তখন কি হয়? তারপরে সেট করা ডায়লগ আছে, লক্ষ্মীর ভান্ডারের কাছে বাংলার মানুষ বিক্রি হয়ে গেছে। তবু বলবে না আমাদেরকে জুতিয়ে মুখ লম্বা করে দিয়েছে বাংলার মানুষ, এটা স্বীকার করবে না। এই ভাষাগুলো কেন বলছি? এগুলো তো সাংবাদিক সুলভ ভাষা নয়, কিন্তু বাংলার বুকে
সাংবাদিক সুলভ ভাষা তো ব্যবহৃত হচ্ছেও না। কি একজন দূর দূরান্ত প্রামাণিক নাকি একজন বিরাট সাংবাদিক আছেন, তিনি আবার যেই চ্যানেলের মাথা হয়ে বসে আছেন সেই চ্যানেল আবার সরকারের প্রায় পক্ষেই খবরটা করে। সে দূর দূরান্ত প্রামাণিক আগের দিন বলেছে বিশ্ব বাংলা নাকি একটা লজ্জা। আমি বলছি বেরিয়ে যান এখান থেকে, এই বাংলা থেকে বেরিয়ে যান। আপনার ওই 75.৫ টাকা ট্যাক্সের টাকা লাগবে না বাংলার, বেরিয়ে যান বাংলা থেকে। বাংলার বুকে সাংবাদিকতার মানে হচ্ছে নেতাকে ডেকে তার পায়ের তলাটা চেটে সাফ করে দেওয়া, আর সেটার বিরোধ করলে আমাকে বলতে হবে এই ভাষায়, আই ক্যানট স্টপ মাই সেলফ। আমার রাজ্য কলুষিত হলে আমার মুখ্যমন্ত্রীকে চোখ রাঙাচ্ছে, সাহসটা ভেবে দেখুন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোখ রাঙাবে, বলবে উই রিস্ট্রেন ইউ ফ্রম মেকিং এনি কমেন্টস। হু দ্য হেল আর ইউ টু রিস্ট্রেন? সাড়ে 19,000 যোগ্য শিক্ষা অশিক্ষা কর্মীদের চাকরিটা গেছে, রাজ্য তাদেরকে টার্মিনেট করেনি, মাইনে দেওয়া বন্ধ করেনি এখনো। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যথার্থ ব্যবস্থা হবে, সবাই নিজের যথাযোগ্য জায়গা ফিরে পাবেন, কোট আন কোট রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। আর সেই 19,500 মধ্যে হয়তো 1,500 1,500 রাস্তায় নেমে বাম বিজেপির সাথে হাত মিলিয়ে একটা ভিড় বানিয়ে এই দেবাশিস হালদারদেরকে সঙ্গে নিয়ে ফার্স করছে। আর সেই ফার্স কভার করছে মিডিয়া, চিল শকুন মিডিয়া, যাদের বিন্দুমাত্র কোনো যোগ্যতা নেই। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে, রাজ্যের সরকারটাকে গালিগালাজ করে, বাংলাকে কলুষিত করে, বাংলার বিরুদ্ধে অপপ্রচার করে, বাংলা দ্রোহীদের তাবেদারি করে স্যুট পরছে, কোট পরছে, সিঙ্গাপুর যাচ্ছে, ব্যাংকক যাচ্ছে, 5 স্টারে খাবার খাচ্ছে, দামি দামি মদ খাচ্ছে, বড় বড় জায়গায় পার্টি হচ্ছে, জানি না আমরা কিছু। আর প্রেস ক্লাবে গিয়ে বিনামূল্যের খাওয়া দাওয়া, প্রেস ক্লাবের নতুন ক্যাম্পাস, শেম অন ইউ। নির্ভীক উত্তরের তরফে বাংলার মানুষকে আরেকবার মনে করিয়ে দিই, বাংলা দ্রোহীদের চামড়া একবার বারবার প্রতিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার বারবার বাংলা দ্রোহীদের চামড়া গুটিয়ে দেবো আমরা। পোষালে দেখবেন, না পোষালে চলে যান। আমার কোনো নির্ভীক উত্তর থেকে সাবান তেল চানাচুরের বিজ্ঞাপন দিয়ে পয়সা ইনকাম করে আমার প্রয়োজন নেই। বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নির্ভীক উত্তরটা দেখছেন, সেই দেখা থেকে যতটা আমার জীবন চলার, আমার পরিবার চলার চলে যাচ্ছে। না কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা দরকার আছে, না কোনো নেতার পায়ে গিয়ে দাদাগো দিদিগো বলে ডাইভ দেওয়ার আমার দরকার আছে। বাংলাকে কলুষিত করলে হাত মুছড়ে অন্য হাতে দড়িয়ে দেবো। বাংলার প্রশাসক, মুখ্য প্রশাসক, বাংলার সরকার বাংলার মানুষের দিকে চোখ রাঙালে চোখে এমন ঝিলমিল ধরিয়ে দেবো, রাত্রিবেলাও 4 তারা সূর্য দেখতে পাবে। শেয়ার করুন, বাংলা জুড়ে ছড়িয়ে দিন এই বার্তা। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কন্টেম্পট নোটিশ সার্ভ করা হয়েছে এই হেন মিথ্যাচারে মদত দিতে যে সাংবাদিক, যে উকিল, যে কোকিল, যাকেই দেখবেন হালকা বাজিয়ে ছেড়ে দিন। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী, ধন্যবাদ।